ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। সালমান, আনিসুল, জিয়াউল 10 ও দীপু মনির 4 দিনের রিমান্ড, বার্নিকাট মামলায় গ্রেপ্তার সাদেক খান। দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান বিএনপির, আওয়ামী লীগের বিচার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। উজানের ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। আর উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন। এদিকে দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে এই পর্যন্ত বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে বাড়িঘর, রাস্তাঘাট এখনও ডুবে থাকায় দুর্ভোগে বানভাসীরা। 24 ঘন্টা বৃষ্টিপাত না হয় চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে বিভিন্ন উপজেলায় ফুটে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ। এছাড়া পটিয়া, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডু, মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। পানিবন্দী 7 লক্ষাধিক মানুষ। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। কুমিল্লায় 724টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 50,000 মানুষ অবস্থান করছেন। আপাতত প্রাথমিকভাবে শুকনো খাবার নিয়ে আসছি, ওষুধ আছে, খাবার আইটেমের মধ্যে শুকনো সব ধরনের খাবার আছে। লক্ষ্মীপুরে নদ নদীর পানি কমলেও এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী। দুঃখ দুর্দশায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রের মানুষের। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। শুধু অতিবৃষ্টি না, অতিবৃষ্টি সারা বছরই হয় বাংলাদেশে। এখানে ওই বিভিন্ন কারণে পাহাড়ি ঢল বা যেভাবে আমরা বলি না কেন, এই বন্যার হয়েছে, এটা অভাবনীয়। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মনু, জুরি ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠার পাশাপাশি জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউশ ও রোপা আমন ধানের ক্ষেত। এদিকে 46 বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। একই সাথে টানা তৃতীয় দিনের মতো 5 শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যারা স্বাবলম্বী আছেন তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে মৌলভীবাজারের দুর্গত এলাকা থেকে প্রায় 9,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্ধ রয়েছে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম। বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ। এদিকে বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে বলেও জানান তিনি। বন্যার পানি যখন নেমে যাবে আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার
চেষ্টা করব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাত 10টা থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে 16টি স্পিলওয়ে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভাটি অঞ্চলের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। বাঁধের 6 ইঞ্চি পরিমাণ পানি ছাড়ার ফলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়বে। এতে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দুপুরের মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা দুর্গতদের সহায়তায় তরুণদের উদ্যোগে সারা দেশের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করতে পারলে সে লক্ষ্যে কাজ করবে সরকার। পানি সরে যাবার পর বন্যার্তদের স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলা কিভাবে করা যায় তাও আলোচনা হয় সভায়। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। বানভাসী মানুষের সহায়তায় একাট্টা দেশের তরুণ যুবা তথা সারা দেশের মানুষ। দেশের এই দুঃসময়কে মোকাবেলা করছেন সবাই মিলে। বন্যার্তদের জন্য কাজ করছেন ছোট বড় এমন 44 এনজিওর সাথে বাসভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে আলোচনা হয় দেশের বন্যা মোকাবিলা এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বন্যার্তদের সহায়তায় সব শ্রেণীর মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে। এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বিদেশি তহবিল সংগ্রহ এবং তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেয়া হয় বলে জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে। সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। বন্যা দুর্গত এলাকার বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যবস্থাকে দ্রুত সচল করার কাজ চলছে বলেও জানানো হয়। এখনও টেলিকমিউনিকেশনের অনেক কাজ হচ্ছে, উনি নিজে পার্সোনালি বলেছেন এবং সেনাবাহিনী থেকেও এটা নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এনটিএমসি কর্মকর্তা জিয়াউল হাসান আরও 10 দিন, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি দ্বিতীয় দফায় আরও 4 দিন এবং সাবেক চিফ হুইপ আসমা ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল হাসান, দীপু মনি ও আসমা ফিরোজের রিমান্ড চেয়ে আবেদন করেন ছাত্র হত্যা মামলা তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এনটিএমসি কর্মকর্তা জিয়াউল হাসানের আরও 10 দিন করে, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি 4 দিন ও সাবেক চিফ হুইপ আসমা ফিরোজকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপর হামলা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আয়নাঘর তৈরি করায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিনের। মাহমুদ হাসানের প্রতিবেদন।
জাতীয় প্রেস ক্লাবে ভাষা নিয়ে অনুসারী পরিষদ আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেনি। তারা কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এর জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। বিগত সরকারকে যেসব সচিব অন্যায়ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আর স্বপদে দেখতে চায় না জনগণ। এছাড়া গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আহ্বান জানান তিনি। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। এদিকে বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন। অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জঞ্জাল মুক্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন। প্রতিহিংসা নয়, বরং জনগণকে সাথে নিয়ে আইন অনুযায়ী দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আহ্বান জানান তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আবারও আমন্ত্রণ একুশে সংবাদ। বড় মোকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়িতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল ৫৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরাশাইল ৬০ থেকে ৬৫, ২৮ বা স্বর্ণা জাতের মোটা চাল ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান ধানের দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরও কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম কম। আপনার জিরা ছিল ৬০ টাকা ৬৫ টাকা, সেটা এই সপ্তাহে ৬০ টাকা ৬৫ টাকায় আছে। দেখেন বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচ একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। দেশি মরিচ বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে ১০০০ টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে ৫ টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে তাতে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়, যেটা ১ কেজি খেতাম সেটা ৩ পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন হাফ কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়িতে ২ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ১০০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।
আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হত্যা মামলায় অভিযুক্ত সাকিবকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস বিস্কিটস। বন্যাদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে বেকম্যানস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুহূর্ত এখন পাশে থাকার ক্যাম্পেইনের ব্যানারে পাশে ছিল জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে অংশগ্রহণ। 2022 সালে সিলেটের সুনামগঞ্জ ছাতকে বন্যার্তদের পাশে ছিল তারা। 2021 সালেও করোনার সময়ও প্রশংসিত হয়েছিল তাদের জরুরি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবার উদ্যোগ বেকার্সম্যান করোনা ওয়ারিয়র্স। বেকার্সম্যানস এর উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। এবার খেলার সংবাদ। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় 22 আগস্ট করা মামলায় 28 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিবের। আইনজীবী বলেন, যেহেতু ফৌজদারি মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসির আইন অনুযায়ী জাতীয় দলে থাকতে পারেন না সাকিব। তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে লিগ্যাল নোটিশে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। সালমান, আনিসুল, জিয়াউল 10 ও দীপু মনির 4 দিনের রিমান্ড। বার্নিকাট মামলায় গ্রেপ্তার সাদেক খান। দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান বিএনপির, আওয়ামী লীগের বিচার দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 20 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।